আসসালামু আলাইকুম। জামাতের উদ্দেশ্যে কিছু পরামর্শটা কেন দিব? কারণ হলো জামাতের শিবিরের কিছু ছেলেপেলে আছে, যারা আমাকে খুব ভালোবাসে এবং ওরা আমাকে বলে যে, "ভাই আপনি যেভাবে পরামর্শগুলো দিচ্ছিলেন, এটার দিয়ে জামাতের উপকার হইতো। সো আপনি দিয়ে যান।" আরেকটা মেইন বিষয় যেটা, যারা আমাকে গালাগালি করছে, ওরা আমাকে বলল যে, "ভাই আসলে শিবিরের ছেলেপেলে আপনারা গালাগালি করবে না। এরা আসলে জামাতের পাগলা ফ্যান, পাগলা সাপোর্টার।" পরে আমি আসলে কথাটা ভেবে দেখলাম যে আসলে তাই তো। যারা গালাগালি করে এরা তো অশিক্ষিত। শিবিরের ছেলেপেলে নরমালি তারা শিক্ষিত হয়, পড়াশোনা করে মাদ্রাসায়, স্কুল, ইউনিভার্সিটিতে। সো তারা গালি দেওয়াটা মানে আসলেই সম্ভাবনা কম। তো ওই জায়গা থেকে আমি জামাতকে পরামর্শ দিতে চাই। আর একটা জিনিস এখানে বলে রাখি, দেখেন আপনার সন্তান, আপনি যদি বাবা হন আপনার সন্তান কিন্তু আপনাকে পরামর্শ দিতে পারে। আপনার ফ্যামিলি মেম্বারের যে কেউ আপনাকে পরামর্শ দিতে পারে। পরামর্শ দেওয়া মানেই নিজেকে জ্ঞানী জাহির করা না। এইটা আমি ক্লিয়ার করতেছি যে আমি নিজেকে মহাজ্ঞানী মনে করে আমি পরামর্শ দিতেছি না। আমি জাস্ট একজন সমর্থক হিসাবে, বা আমি মনে করি যে বাংলাদেশের একটা ডিসিপ্লিনড রাজনীতির দল হলো জামাত। সো তাদেরকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি আমার জায়গা থেকে সেটা বলবো। তো পরামর্শটা হলো জামাতের উচিত, জামাত যদি তার গ্রোথ চায়, জামাত যদি দেশের মধ্যে আরও বেশি জনপ্রিয় হইতে চায়, আমি মনে করি বাংলাদেশের আলেম সমাজের সাথে তাদের কানেক্টিভিটিটা জরুরি। নর্মালি আমরা দেখি যে জামাতের, যেহেতু তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যার কারণে স্থানীয় ইমাম সাহেব বা স্থানীয় আলেম ওলামাদের সাথে তাদের মানে ওঠা বসাটা খুব একটা হয় না। তো আমি এটা জামাতকে বলতে চাই, জামাত এবং শিবির তারা যেন স্থানীয় আলেমদের সাথে মানে একটা সম্পর্ক রাখে, তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেয়, তাদের বিভিন্ন প্রোগ্রামে আলেমদেরকে দাওয়াত দেয়। দাওয়াত মানে খাওয়ানোর কথা বলতেছি না, মানে একটা সম্পর্ক রক্ষা করা। তাহলে যেটা হবে, আলেমদের সাথে যেহেতু সাধারণ মানুষদের সম্পর্ক, জামাত যদি হচ্ছে যে আলেমদের সাথে সম্পর্ক রাখে, আলেমদের থেকে পরামর্শ নেয়, তাহলে যেটা হবে সেটা হইল যে তাদের দাওয়াতটা বা তাদের দলের প্রতি জনসমর্থন আরও বাড়বে। কিন্তু জামাতের নর্মাল যে প্রসেস, জামাত যেভাবে অনবোর্ড করে, মানে হইল যেমন আলী হাসান ওসামারে জামাত নিছে, এরকম আরও 2-4 জনের আগে পরে নিছে। মানে কাউকে যখন নিয়ে নেয় জামাত নিজের করে, তখন তো আসলে ওনার জামাতের প্রচলিত ধারার বাইরে যায় কোনো পরামর্শ দেওয়ার সুযোগ থাকে না। বাট একজন আলেম তিনি যদি তার জায়গায় থেকে জামাতের কোনো সদস্য না হয়ে জামাতের সাথে এঙ্গেজড হন, তখন কিন্তু তিনি মন খোলাভাবে জামাতকে পরামর্শ দিতে পারবে। যেমন আমার জায়গা থেকে আমি জামাতকে পরামর্শ দেই, কারণ হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশে স্বচ্ছ রাজনীতির দরকার, এবং আমি মনে করি যে জামাতের দ্বারা এটা সম্ভব। এই জন্য আমি জামাতকে পরামর্শ দিতেছি, এবং পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমি স্বাধীন আছি। আমি জামাতকে খুশি করার জন্য কোনো পরামর্শ দিতেছি না। আমার কাছে যেটা ভালো মনে হইতেছে একজন মুসলিম হিসেবে একটা ইসলামিক দলকে পরামর্শ দেওয়া, সেটা আমি দিতেছি। তো এইটা আমি মনে করি যে যা আলেমদের সাথে যে একটা বিরোধ আছে, সেটা প্রকাশ্য হোক গোপনে হোক, এই বিরোধটা জামাতকে কাটাইতে হবে। এবং অনেকেই যারা হচ্ছে যে কেউ কেউ আছে এমন, যারা সুযোগ পাইলেই আলেমদের বিরুদ্ধে গালাগালি শুরু করে দেয়। যেমন ধরেন, নির্বাচনে জামাত মনে করে, বা জামাত এটা বলছে, বা দেশের অনেক মানুষও এটা মনে করে যে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং এইটা করছে হইল ইউনূস সরকার, এবং ইউনূস এবং তার অধীনের যে সরকার নির্বাচন কমিশন তারা মিলে। তো তারা ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারায় দিছে। কিন্তু দেখা গেল জামাত ইঞ্জিনিয়ারিং স্বীকার করার পরেও জোনায়েদ মুহিবুল্লাহ বাবুনগরী এবং চরমনাইকে খিস্তি করা শুরু করলো। তারা এটা বলা শুরু করলো, প্রচার করা শুরু করলো যে হচ্ছে এরা, এদের কারণেই, এরা জামাতের সাথে না থাকার কারণে জামাত হেরে গেছে। তাহলে এই ব্যাপারটা স্ববিরোধিতা হয়ে গেল না? এখানে একটা বিদ্বেষ প্রকাশ পাইল না জামাতের সমর্থকদের থেকে? সবাই না, কেউ কেউ। এই যে বিদ্বেষটা লালন, এটাতে হয় কি, এটাতে জামাত নিজেকে নিজে আরও দুর্বল করে। 2-4টা ভোট হইলেও কিন্তু কমে যায়। তারপরে এই যে চরমনাইয়ের সাথে যেই একটা জামাতের জোট হইল, তারপরে দেখা গেছে যে ভুল বোঝাবুঝি হয়ে আবার জোটটা ভেঙে গেল। আমি কিন্তু এইখানে চরমনাই এবং জামাত উভয়কেই আমি দোষী মনে করি, এবং উভয়ের ব্যর্থতা আমি মনে করি। আমি চরমনাইকেও ভালো বলবো না,
জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে জামাতকেও ভালো বলবো না। আমি বলবো যে উভয়েরই এটা ব্যর্থতা ছিল, হয়তোবা তাদের এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি বা আগের চিন্তা পরের চিন্তা মিলে নাই, বাট কমঙ্কয়ে ইটালিয়ান ভাষায় বলে যে কোনোভাবে তাদের মিলিয়ে থাকা উচিত ছিল অ্যাটলিস্ট নির্বাচনটা পর্যন্ত। তো যেটা বলছিলাম যে আলেমদের প্রতি বিদ্বেষটাকে টোটালি সর্বস্তর থেকে এটাকে বাদ দিতে হবে। এবং আলেমরা কেন জরুরি জামাতের জন্য, যেহেতু জামাত ক্যাডার ভিত্তিক দল না, জামাত গুন্ডাতন্ত্রে বিশ্বাস করে না, জামাত একটা ইসলামিক রাজনীতি করে, তাহলে ইসলামের জ্ঞান যারা রাখেন বা ইসলাম নিয়ে যারা চলেন তাদেরকে যদি জামাত তাদেরকে যদি কাছে টানতে পারে, এটা তো খুব নর্মাল একটা বিষয় যে এটা জামাতকে হেল্প করবে। আর জামাত যেহেতু কোনো ধরনের তার রাজনীতির ৮০ বছরের ইতিহাসে মানে ১৯৪১ থেকে এই পর্যন্ত কখনোই জামাত তো কোনো অস্ত্রের বল নিতে পারে নাই। ধরেন মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে পুঁজি করে মুক্তিযুদ্ধর ক্রেডিট নিয়ে অ্যাকচুয়ালি তারা মুক্তিযুদ্ধ করছে কম বেশি, তারা ক্ষমতায় আসছে। এরপরে ৭৫-এ শেখ মুজিব নিহত হওয়ার পরে জিয়াউর রহমান সেনা প্রধান হওয়ার কারণে তিনি তার হাতে অটোমেটিক ক্ষমতাটা চলে আসছে। ওইটার ছিল বিএনপির ভিত্তি রাজনীতি শুরু করার এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। এর ৭-১০ বছর চান্সে ক্ষমতায় থেকে গেছে সেনাপ্রধান হওয়ার সুবাদে, বাট ওই ধরনের কোনো সুযোগ কিন্তু জামাত পায় নাই। আপনি ক্যাডার ভিত্তিক বলেন বা হচ্ছে যে রাষ্ট্র মানে সেনাপ্রধান কর্তৃক হেল্প, এরকম কিছু তো জামাত পায় নাই। যার কারণে জামাতের ধর্মটাই যেহেতু জামাতের মূল বিষয় রাজনীতির, সো সেই জায়গায় জামাত যদি আলেমদেরকে অস্বীকার করে বা আলেমদের প্রতি জামাতের কর্মীরা যদি বিদ্বেষ রাখে, তাদেরকে গালাগালি করে, এই টেকনিক যদি জামাত বজায় রাখে তাহলে জামাত নিজের পায়ে নিজে কুড়াল মারবে। আপনারা আমাকে জানাবেন যে আমি যেগুলো বলতেছি আমি কি ভুল বলতেছি কিনা। আমি যদি ভুল বলি কোথায় ভুল বলছি, কোন পয়েন্টের সাথে আপনি ডিসএগ্রি করেন, এটা আমাকে কমেন্টে জানাবেন। আর জামাতেরও এটাও উচিত যে যাদেরকে বট বাহিনী বলে বা যারা অ্যাকচুয়ালি জামাতের কেউ না, অফিসিয়ালি সে শিবিরও না জামাতও না, কিন্তু জামাতের পক্ষ নিয়ে গালাগালি করতেছে, আমি মনে করি জামাতের নিজেরই উচিত এই লোকগুলোকে ব্যাপারে সতর্ক করা বা এই লোকগুলোকে রিপোর্ট করা, এই লোকগুলির ব্যাপারে যে জামাতের দায় নাই, এই জিনিসটা জামাতকে নিশ্চিত করতে হবে যেন তাদের পক্ষ হয়ে কেউ গালাগালি না করে, এই বিষয়গুলোতে তারা যেন অনুৎসাহিত করে। যেমন আমি মেজর আক্তারকে দেখলাম এমনভাবে সে গালি দিতেছে, গালি আর থামতেছে না মেশিন গানের গুলির মতো, এবং ওইখানে দেখলাম অনেক জামাতের মানুষ আইসে এটাকে জাস্টিফাই করতেছে। এটা কিন্তু আসলে উচিত না, কারণ গালি দেওয়া হাদিসে আছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোনো মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ। এটা কোনো ইসলামী দলের নেতাকর্মী বা সমর্থকের কাজ হইতে পারে না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।